এসপি সাহেব অভাবীদের খাবার বিতরণ করছিলেন। ভিক্ষুকের লাইনে দেখা পেলেন তালাকপ্রাপ্ত স্ত্রীর। তারপর যা ঘটল, মানবতার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। বন্ধুরা, কখনো কখনো জীবন এমন এক অপ্রত্যাশিত বাঁকে নিয়ে আসে, যেখানে মানুষ বাইরে থেকে শক্তিশালী দেখায়, কিন্তু ভেতরে একেবারে উন্মোচিত হয়ে পড়ে। এই কাহিনীটিও ঠিক সেই রকম একটি বাঁকের। উত্তরপ্রদেশের লখনৌ শহরে, যেখানে আইনের প্রতীক বলে মনে করা একটি খাঁকি ইউনিফর্ম সেদিন মানবিকতার কাছে মাথা নত করতে বাধ্য হল। এই গল্পটি শুধু একজন অফিসারের নয়, এটি একটি ভেঙে যাওয়া সম্পর্কের পুনর্মিলনের, সমাজের নির্মমতার বিরুদ্ধে লড়াইয়ের এবং অসম্ভবকে সম্ভব করে তোলার এক অবিস্মরণীয় যাত্রা। এখানে অহংকার ভেঙে পড়ে, অতীত ফিরে আসে এবং মানুষ তার সত্যিকারের মূল্যবোধের সামনে দাঁড়িয়ে যায়, যা পাঠকের হৃদয়ে গভীর ছাপ রেখে যাবে। সকালবেলা ছিল। লখনৌয়ের রাস্তায় কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। পুরনো বাসস্ট্যান্ডের কাছাকাছি, যেখানে প্রতিদিন খালি পেট এবং অবসাদগ্রস্ত চোখগুলো আশায় অপেক্ষা করে, আজ সেখানকার পরিবেশটা কিছুটা ভিন্ন ছিল। বড় বড় পাত্র রাখা হয়েছিল, ভাতের ধোয়া বাতাসে মিশে যাচ্ছিল, এবং ডালের গন্ধ সমস্ত এলাকাকে তার মোহে আচ্ছন্ন করে রেখেছিল। সেখানে দাঁড়িয়েছিলেন লখনৌয়ের এসপি সাহেব আহমেদ খান। আহমেদ খান সেদিন পুরো খাকি ইউনিফর্মে ছিলেন, কাঁধে তারকা, সোজা বুক, চোখ মুখে সেই কঠোরতা যা অপরাধীদের কাঁপিয়ে তোলে। কিন্তু আজ তার চোখে কোনো মামলা ছিল না, কোনো অপরাধী ছিল না। আজ সেখানে শুধু মানুষ ছিল। এসপি সাহেব নিজে সামনে দাঁড়িয়ে অভাবীদের খাবার বিতরণ করছিলেন। না কোনো মঞ্চ, না কোনো বক্তৃতা, না কোনো দেখানো ব্যাপার। শুধু খাকি ইউনিফর্ম আর পূর্ণ হৃদয়। কোনো বয়স্ক ব্যক্তি কাঁপতে কাঁপতে পাত্র বাড়িয়ে দিলে আহমেদ খান কিছু না বলে অতিরিক্ত ভাত দিয়ে দিচ্ছিলেন। কোনো শিশু ভয়ে ভয়ে সামনে এলে এসপি সাহেব ঝুঁকে জিজ্ঞাসা করতেন, পুরো খাবার নেবে তো? তার ইউনিফর্মে আজ আদেশ ছিল না, ছিল আপনজনের ভাব। মানুষ দেখছিল, কিন্তু কারোরই ধারণা ছিল না যে এই দিনটি কারোর সম্পূর্ণ জীবনকে নাড়িয়ে দেবে। ভিড় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। ক্ষুধার্ত মুখমণ্ডল, ছিন্ন কাপড়, অবসাদগ্রস্ত চোখ। তখনই আহমেদ খানের দৃষ্টি থেমে গেল এক মহিলার উপর। সে ভিড় থেকে কিছুটা আলাদা দাঁড়িয়েছিল। মাথায় নোংরা ওড়না, শরীরে ময়লায় ভর্তি পুরনো কাপড়, হাতে একটা পুরনো স্টিলের পাত্র। তার চোখ মাটির দিকে নিবদ্ধ ছিল, যেন কারোর সাথে চোখ মেলানোর সাহসটুকুও আর অবশিষ্ট নেই। আহমেদ খান এক মুহূর্তের জন্য নিজেকে সামলে নিলেন। তিনি ভাবলেন, হয়তো তাকে অন্য কারোর মতোই লাগছে। কিন্তু মন এক অদ্ভুত অস্থিরতায় পূর্ণ হয়ে গেল। তিনি আবার ভালো করে তাকালেন। চোখের সেই একই গঠন, সেই একই মুখ, শুধু সময়ে সবকিছু চূর্ণ করে ফেলেছে। তার হাত কাঁপতে শুরু করল। ওই মহিলা হঠাৎ মাথা তুলল, এবং সেই মুহূর্তেই দুজোড়া চোখ ধাক্কা খেল। ভিড়, শব্দ, কোলাহল সব যেন স্থির হয়ে গেল। ওই মহিলা চিনে ফেলেছিল, এবং এসপি আহমেদ খানও। ওই মহিলা আর কেউ ছিল না, ফাতিমা খান, তার তালাকপ্রাপ্ত স্ত্রী। ফাতিমার হাত থেকে পাত্রটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখে ভয় ছিল, লজ্জা ছিল, এবং তার চেয়েও বেশি ছিল ভেঙে যাওয়া আত্মসম্মান। সামনে দাঁড়ানো মানুষটি শুধু এসপি ছিলেন না, তিনি ছিলেন তার ছিন্ন হয়ে যাওয়া জীবন। সেই স্বামী, যার সাথে একসময় সে স্বপ্ন বুনেছিল। আহমেদ খানের ভেতরে কিছু একটা চুরমার হয়ে গেল। 10 বছরের নীরবতা, 10 বছরের অহংকার, 10 বছরের দূরত্ব সব এক মুহূর্তে সামনে এসে দাঁড়াল। সেই ফাতিমা, যে একসময় তাদের ঘরের আলো ছিল, আজ ভিক্ষুকদের লাইনে দাঁড়িয়ে আছে। আহমেদ ধীরে ধীরে এগিয়ে গেলেন। খাকি ইউনিফর্মে একজন অফিসার, কিন্তু চোখে একজন ভেঙে যাওয়া স্বামী। তিনি কাঁপতে থাকা হাতে ফাতিমার পাত্রে খাবার দিলেন। সেই পাত্রে শুধু ভাত পড়ল না, তাতে তার অতীত গিয়ে পড়ল। ফাতিমা চোখ তুলল না, সে শুধু পিছিয়ে যেতে লাগল। হয়তো ভয় পাচ্ছিল, হয়তো লজ্জিত ছিল, বা হয়তো তার বিশ্বাসই হচ্ছিল না যে জীবন এত বড় খেলা দেখাতে পারে। আহমেদ খানের চোখ ভরে এলো। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দরা সঙ্গ ত্যাগ করেছিল। ভিড় নীরব ছিল। সবাই বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ দৃশ্য নয়। বন্ধুরা, এখান থেকেই এই কাহিনী শুরু হয়। এই কাহিনী এক এসপির ইউনিফর্ম এবং এক নারীর ভেঙে যাওয়া ভাগ্যের মুখোমুখি হওয়ার। এই কাহিনী তালাক, সমাজ এবং মানবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানুষের। বন্ধুরা, যখন কোনো মানুষের অতীত হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়, তখন প্রথমে তার আওয়াজ বেরোয় না, তার আত্মা কেঁপে ওঠে। সেদিন লখনৌয়ের পুরনো বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে এসপি আহমেদ খানের আত্মাও ঠিক এভাবেই কাঁপছিল।
খাকি ইউনিফর্মে দাঁড়ানো সেই অফিসার, যে না জানি কত অপরাধীর চোখে চোখ রেখে উত্তর দিয়েছে, আজ নিজের জীবনের প্রশ্নের সাথে চোখ মেলাতে পারছিল না। ফাতিমা খান, তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ভিক্ষার লাইনে দাঁড়িয়েছিল। এই সত্যটা এত ভারী ছিল যে আহমেদের বুকে যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। আহমেদের হাত থেকে হাতা পড়ে গিয়েছিল, কিন্তু তার পা সেখানেই আটকে ছিল। মন বারবার পেছনে ছুটে যাচ্ছিল সেই দিনগুলোতে, যখন লখনৌয়ের এই রাস্তাগুলোই ফাতিমার হাসিতে পূর্ণ থাকত। সেই সময় যখন আহমেদ একজন ইন্সপেক্টর ছিলেন, যখন তার কাছে বড় পদ ছিল না, কিন্তু স্বপ্ন অনেক বড় ছিল। তখন ফাতিমা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলত। ছোট্ট সরকারি কলোনি, 2 কামরার ঘর এবং ভবিষ্যৎ নিয়ে অনেক আশা। তখন কেউ ভাবেনি যে এই সম্পর্ক একদিন ভিক্ষার লাইনে এসে দাঁড়াবে। ফাতিমা সেদিন ভিক্ষার লাইনে দাঁড়িয়েছিল না কারণ তার অভ্যেস ছিল, বরং এই জন্য দাঁড়িয়েছিল কারণ তার কাছে আর কোনো পথ ছিল না। সে গত কয়েক মাস ধরে লখনৌয়ের রাস্তায় জীবন টেনে নিয়ে বেড়াচ্ছিল, কখনো মসজিদের বাইরে, কখনো বাস স্ট্যান্ডে, কখনো হাসপাতালের গেটে। প্রতিদিন সে নিজেকে এই প্রশ্নটাই করত যে এটাই কি তার দোষ ছিল যে সে এক অফিসারকে বিয়ে করেছিল? এটাই কি শাস্তি ছিল সেই নারীর যে নিজের স্বামীর জন্য নিজের বাবার বাড়ি, নিজের পরিচয়, নিজের স্বপ্ন পর্যন্ত ত্যাগ করেছিল? আহমেদ আর ফাতিমার বিয়ে কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না। দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। আহমেদের বাবা মা শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। তাদের মনে হতো যে এক পুলিশ অফিসারের স্ত্রীকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, এবং ফাতিমা সেই মানিয়ে নেওয়ার জন্য তৈরি নয়। কিন্তু আহমেদ তখন সবার সামনে বলেছিলেন, যদি ফাতিমা আমার সাথে থাকতে না পারে তবে আমিও এই চাকরি করতে পারব না। সেদিন ফাতিমার চোখে গর্বের জল ছিল। বিয়ের শুরুর বছরগুলো ঠিকই ছিল। পোস্টিং বদলাতে থাকল, শহর বদলাতে থাকল, কিন্তু ফাতিমা সব জায়গায় আহমেদের সাথে গেল। কখনো একা, কখনো ভয় পেতে পেতে, কখনো অভিযোগ করতে করতে, কিন্তু তবুও সঙ্গ দিতে দিতে। ধীরে ধীরে আহমেদের পদোন্নতি হতে লাগল। ইন্সপেক্টর থেকে সিও, সিও থেকে এএসপি এবং তারপর এসপি হওয়ার পথ খুলতে লাগল। কিন্তু যেমন যেমন র্যাঙ্ক বাড়ল, তেমন তেমন আহমেদের ভেতরের নীরবতাও বাড়তে লাগল। তিনি কম কথা বলতে লাগলেন, বাড়িতে কম আসতে লাগলেন এবং ফাতিমার সাথে কম চোখ মেলাতে লাগলেন। ফাতেমার সবচেয়ে বেশি কষ্ট তখন হলো যখন আহমেদ ঘরের কথা ঘরে রাখা ত্যাগ করলেন। ইউনিফর্মের রাগ, ক্লান্তি এবং সিস্টেমের কঠোরতা সবকিছু তিনি ঘরে নিয়ে আসতে লাগলেন। ছোট ছোট কথায় বকাবকি করা, সন্দেহ করা এবং ফাতেমার কথাকে অবজ্ঞা করা রোজকার ঘটনা হয়ে দাঁড়াল। ফাতেমা অনেকবার কাঁদল, অনেকবার বোঝালো, কিন্তু প্রতিবার উত্তর এটাই পেল, তুমি অফিসারের বউ, তোমাকে বুঝতে হবে। সমস্যা তখন আরও বাড়ল যখন সমাজ ফাতেমাকে অফিসারের বউয়ের চেয়ে বেশি অফিসারের দুর্বলতা মনে করতে শুরু করল। সবার নজর তার ওপর ছিল, সে কিভাবে ওঠে, কিভাবে কথা বলে, কিভাবে কাপড় পরে। আহমেদের কাছে এসব গুজব মনে হতো, কিন্তু ধীরে ধীরে সেই গুজবগুলোই তার মনে বিষ ঢালতে লাগল। একদিন পুরো কথা না জেনেই, ফাতেমাকে না শুনেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন যা দুজনের জীবন ভেঙে দিল। তালাক, এমন একটা শব্দ যা কাগজে তো সহজ মনে হয়, কিন্তু জীবনে আগুন লাগিয়ে দেয়। ফাতেমা যখন তালাকের কাগজ পেল, তখন সে চিৎকার করল না, লড়ল না, সে শুধু চুপ হয়ে গেল। তার আশা ছিল যে আহমেদ একদিন বুঝবে, তাকে ডাকবে, বলবে যে ভুল হয়ে গেছে। কিন্তু সেই দিন আর কখনো এলো না। কোর্টে আহমেদ খাকি ইউনিফর্মে ছিলেন না, কিন্তু তার পদমর্যাদা সেখানেও ভারী ছিল। ফাতেমার কাছে না টাকা ছিল, না ক্ষমতা, না কোনো বড় উকিল। ফয়সালা হয়ে গেল এবং ফাতেমা একা রয়ে গেল। শুরুতে ফাতেমা আত্মসম্মানের সাথে বাঁচার চেষ্টা করল। ছোটখাটো কাজ করল, অন্যের বাড়িতে ঝাড়ু পোছা, কখনো বাসন মাজা। কিন্তু সমাজ তালাকপ্রাপ্ত নারীকে কাজ দেয় না, খোটা দেয়। সব জায়গায় তাকে তার অবস্থার কথা মনে করিয়ে দেওয়া হতো। ধীরে ধীরে কাজ জুটল না, ঘর জুটল না এবং শেষে রাস্তায় সম্বল হল। আজ সেই ফাতিমা, যে একসময় আহমেদের মঙ্গলের জন্য প্রার্থনা করত, সেই আহমেদের সামনেই ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়েছিল। আর আহমেদ, তিনি এখন বুঝতে পারছিলেন যে তার একটা নীরবতা, একটা সন্দেহ, একটা সিদ্ধান্ত কোনো মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। আহমেদের চোখের সামনে এখন শুধু ওই দৃশ্য ছিল না, বরং পুরো কাহিনীটা চলছিল। তিনি প্রথমবার অনুভব করলেন যে তিনি ফাতেমার থেকে শুধু তালাক নেননি, তিনি তার থেকে জীবন ছিনিয়ে নিয়েছেন। খাকি ইউনিফর্ম আজ তার কাছে ভারী লাগছিল। তার মনে হচ্ছিল যে এই ইউনিফর্ম হয়তো অপরাধীদের শাস্তি দিতে পারে, কিন্তু সম্পর্কের ভুলগুলোকে
ঠিক করতে পারে না। ফাতেমা সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল। সে চাইছিল না যে কেউ তাকে আহমেদের সামনে এই অবস্থায় দেখুক। কিন্তু আহমেদ প্রথমবার অফিসারের মতো নয়, এক মানুষের মতো ভাবলেন। তিনি তাকে আটকালেন না, ধরলেন না, শুধু ধীর গলায় বললেন, ফাতিমা, খাবার নিয়ে নাও, খালি পেটে থেকো না। সেই এক বাক্যে 10 বছরের দূরত্ব গলে গেল। বন্ধুরা, কিছু মুহূর্ত এমন হয় যখন মানুষ এটা বুঝতে পারে যে এখন আর পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। লখনৌয়ের সেই পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়ানো এসপি আহমেদ খানও সেই বাঁকে এসে পৌঁছেছিলেন। ফাতেমা খান তার সামনে দাঁড়িয়েছিলেন না। তার সামনে দাঁড়িয়েছিল তার সবচেয়ে বড় ভুল। এটা এখন আর শুধু এক স্বামী আর স্ত্রীর কাহিনী ছিল না। এটা এক অফিসার, এক সিস্টেম এবং পুরো সমাজের সামনে দাঁড়িয়ে থাকা সত্যের কাহিনী হয়ে গিয়েছিল। ভিড় এখন আর আগের মতো ছিল না। লোক ফিসফিস করছিল, কেউ মোবাইল বের করে নিয়েছিল, কেউ চিনে ফেলেছিল যে ইনি হন সাধারণ লোক নন, বরং লখনৌয়ের এসপি। প্রশ্ন বাতাসে ভাসতে শুরু করেছিল। এসপি সাহেব আর এই ভিখারিনীর কি সম্পর্ক? কোথাও কোনো নাটক নয় তো? ফাতিমার মাথা আরও ঝুঁকে গেল। সেই ভিড়কে চিনত। এই ভিড় তাকে প্রতিদিন কিছু না বলেই শাস্তি দিত। আহমেদ খান এসব দেখলেন। তিনি অনুভব করলেন যে আজ যদি তিনি ফাতিমাকে এভাবেই যেতে দেন, তবে এটা শুধু ফাতিমার হার হবে না, এটা তার শেষ মানবতার হার হবে। প্রথমবার তিনি ইউনিফর্মের ভেতরে বসে থাকা অফিসারকে চুপ করালেন এবং মানুষকে সামনে আসতে দিলেন। তিনি 2 পা এগিয়ে গিয়ে উঁচু কিন্তু শান্ত গলায় বললেন, কেউ ভিডিও করা বন্ধ করবেন। গলায় এসপি ছিল, কিন্তু শব্দে রাগ ছিল না, কঠিন সত্য ছিল। লোক থমকে গেল, কিছু মোবাইল নিচে নেমে গেল। ফাতিমা ভয় পেয়ে গিয়েছিল। সে নিচু গলায় বলল, করবেন না, আমার কারণে আপনার সমস্যা হবে। আহমেদ তার দিকে তাকালেন। এ সেই নারী যে একসময় তার খারাপ দিনে তার হাত ছাড়েনি, আজ সেই তাকে ভয় পাচ্ছে। তিনি বললেন, আজ যদি সমস্যা না নিই, তবে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। এই বাক্য তিনি ফাতিমার জন্য নয়, নিজের জন্য বলেছিলেন। সেই সময় 2 জন পুলিশকর্মী কাছে এলো। তাদের পরিস্থিতি অদ্ভুত লাগল। আহমেদ তাদের ইশারায় দূরে সরিয়ে দিলেন। তিনি ইচ্ছে করে এটা বলেন না যে ফাতিমা তার স্ত্রী। তিনি চাইছিলেন যে ফয়সালা আগে মানুষের হোক, তারপর অফিসারের। তিনি আশেপাশে দাঁড়ানো লোকেদের বললেন, এই মহিলা এখানে একা নন। যতক্ষণ আমি এখানে আছি ইনিও সুরক্ষিত আছেন। সেই এক লাইন ফাতিমার চোখে প্রথমবার একটু ভরসা জাগিয়ে দিল। আহমেদ এখন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে সমাজ কিভাবে নারীকে ভাঙে। লোক তার অতীত নিয়ে প্রশ্ন করে না, শুধু তার অবস্থার উপর রায় শুনিয়ে দেয়। তিনি বুঝতে পারলেন যে ফতিমা একা নয়, তার মতো শত শত নারী এই শহরেই বিনা আওয়াজে দম ভেঙে ফেলছে। আর তিনি বছরের পর বছর আইনের চেয়ারে বসে এসব দেখতে পাননি। আহমেদ ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, যদি আমি বলি আজ তুমি আমার সাথে চলো, তবে? ফাতিমার চোখ বড় হয়ে গেল। ভয়ে, অবিশ্বাস এবং বছরের পর বছর ধরে পাওয়া আঘাত একসাথে ভেসে উঠল। সে বলল, লোকে কি বলবে? আহমেদ জবাব দিলেন, লোকে সব সময় কিছু না কিছু বলে। প্রশ্ন এটা যে আমরা নিজেদের কি বলবো? সেই আহমেদ ছিলেন না যিনি একসময় সমাজকে ভয় পেতেন। এই এক মানুষ যিনি এখন ভয়ের ঊর্ধ্বে উঠে গেছেন। ভিড়ে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ বলল, এসপি সাহেব পাগল হয়ে গেছেন। কেউ বলল, মানবতা দেখো। এটাই সেই মুহূর্ত ছিল যখন কাহিনী মোড় নিল। আহমেদ পরিষ্কার করে দিলেন যে তিনি এখন লুকিয়ে কিছু করবেন না। তিনি নিজের ড্রাইভারকে ডাকলেন এবং বললেন, গাড়ি কাছে লাগাও। ফাতিমা কাঁপছিল। তার মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন যা ভেঙে যাবে। আহমেদ তার সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে কোনো দয়া হিসেবে নয়, মানবতার খাতিরে সাথে নিয়ে যেতে চাই। এটা শুনে ফাতিমার চোখ দিয়ে প্রথমবার জল পড়ল। সেই জল ভিক্ষার ছিল না, সেই জল বছরের পর বছর ধরে জমে থাকা অপমানের ছিল। সে মাথা নাড়ল, কিন্তু ভরসা তখনও অসম্পূর্ণ ছিল। বন্ধুরা, সেদিন লখনৌয়ের রাস্তায় এক বড় প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছিল। একজন এসপি কি তার ইউনিফর্মের সাথে মানুষ হতে পারেন? একজন তালাকপ্রাপ্ত নারীকে কি সমাজ আবার মানুষ হিসেবে মানতে পারে? এবং আহমেদ খান কি সত্যি সেটা করতে চলেছেন, যা তিনি মনে মনে ঠিক করে ফেলেছেন? বন্ধুরা, যখন মানুষ কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন আসল লড়াই তার পরেই শুরু হয়। লখনৌয়ের সেই রাস্তায় এসপি আহমেদ খান ফাতিমার সাথে গাড়িতে বসার ইশারা তো করে দিয়েছিলেন, কিন্তু তিনি ভালোভাবেই জানতেন যে এই গাড়ি শুধু একজন মানুষকে নয়, বরং পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে চলেছে। যেমনই সরকারি গাড়ি এগিয়ে গেল, পিছনে প্রশ্নের শোরগোল পড়ে রইল। কিছু লোক মানবতার কথা বলছিল, তো কিছু লোক ইউনিফর্মের উপর আঙুল তুলছিল। আর ফাতিমা? সে চুপচাপ সিটে বসে জান্নার বাইরে দেখছিল।
যেন তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এই সব সত্যি। গাড়ি পুলিশ লাইনের দিকে মোড় নিল না। আহমেদ ইচ্ছে করেই সেটাকে একটা ছোট্ট সরকারি গেস্ট হাউসের দিকে ঘোরালেন। তিনি চাইছিলেন না যে ফাতিমাকে অফিসারদের নজরের সামনে দিয়ে যেতে হোক। কিন্তু শহর ছোট হয় এবং গুজব তার চেয়েও দ্রুত। গাড়ি থামতে না থামতেই খবর ছড়িয়ে পড়েছিল এসপি সাহেব তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে সাথে নিয়ে এসেছেন। এই খবর আগুনের মতো লখনৌয়ে ছড়িয়ে গেল। মিডিয়া যেন একটা ইস্যু পেয়ে গেল। ফোন বাজতে শুরু করল। বরিষ্ঠ কর্মকর্তাদের কল আসতে লাগল। আহমেদ বুঝে গিয়েছিলেন যে এখন পিছিয়ে আসার পথ বন্ধ হয়ে গেছে। ফাতিমা গেস্ট হাউসের ঘরে বসেছিল। পরিষ্কার বিছানা, জলের বোতল এবং বন্ধ দরজা, এইসব তার কাছে অন্য এক জগতের মতো ছিল। সে ধীর গলায় বলল, আপনার এসব করা উচিত হয়নি। আহমেদ দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, আমার এটা 10 বছর আগে করা উচিত ছিল। সেই এক বাক্যে তার সমস্ত ভুল, অনুশোচনা এবং ভেঙে যাওয়া লুকিয়েছিল। ফাতিমা কিছু বলল না। সে শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল। সন্ধ্যা হতে হতে মিডিয়া গেস্ট হাউসের বাইরে জমা হয়ে গিয়েছিল প্রশ্নরা। চিৎকার করছিল, এসপি সাহেব কি পদের অপব্যবহার করেছেন? এটা কি ব্যক্তিগত ব্যাপার না সরকারি? আইন কি সবার জন্য সমান? আহমেদ জানলা দিয়ে এসব দেখছিলেন। তিনি বুঝতে পারলেন যে সমাজের মানবতার চেয়ে বেশি মশলা চাই। কিন্তু তিনি ঠিক করে ফেলেছিলেন যে তিনি পালাবেন না। তিনি নিজেই বাইরে এসে প্রেসের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। আহমেদ খান যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন তিনি সেই কঠোর এসপি ছিলেন না যাকে লখনৌ চিনত। তার গলায় ক্লান্তি ছিল, কিন্তু ভয় ছিল না। তিনি বললেন, আজ আপনারা সবাই যে মহিলার ব্যাপারে প্রশ্ন করছেন, তিনি শুধু আমার তালাকপ্রাপ্ত স্ত্রী নন, তিনি একজন মানুষ। যদি একজন অফিসার হিসেবে আমি একজন ক্ষুধার্ত এবং নিরাশ্রয় মহিলার সাহায্য করতে না পারি, তবে আমার এই ইউনিফর্ম কোনো কাজের নয়। এই বয়ান কোনো বোমার চেয়ে কম ছিল না। কিছু চ্যানেল এটাকে সাহস বলল, কিছু চ্যানেল এটাকে নিয়মের লঙ্ঘন বলল। পুলিশ সদর দপ্তর থেকে সঙ্গে সঙ্গে নোটিশ এলো, আপনার কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে। আহমেদ নোটিশ পড়লেন এবং হাসলেন। এ সেই একই সিস্টেম যা দিয়ে তিনি বছরের পর বছর অন্যদের ভয় দেখিয়েছেন। আজ সেই সিস্টেম তার কাছে জবাব চাইছে। ফাতিমা যখন এটা জানতে পারল, তখন সে ঘাবড়ে গেল। সে বলল, আমি চলে যাব, আমার কারণে আপনার চাকরি বিপদে আছে। আহমেদ প্রথমবার তার হাত ধরলেন এবং বললেন, আজ যদি তোমাকে ছেড়ে দিই, তবে এই চাকরি আমাকে কখনো শান্তি দেবে না। পরের দিন বিভাগীয় জিজ্ঞাসাবাদ হল। বড় অফিসার, ঠান্ডা ঘর এবং নিয়মের মোটা মোটা বই। আহমেদকে জিজ্ঞাসা করা হল, আপনি কি পদেন অপব্যবহার করেছেন? আহমেদ বিনা দ্বিধায় বললেন, আমি মানবতার ব্যবহার করেছি। ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। কেউ এই উত্তরের জন্য তৈরি ছিল না। তিনি স্পষ্টভাবে বললেন যে ফাতেমাকে কোনো সরকারি সুবিধা দেওয়া হচ্ছে না, শুধু একজন মানুষের মতো নিরাপত্তা এবং সম্মান দেওয়া হচ্ছে। শহর 2 ভাগে ভাগ হয়ে গেল। কিছু লোক আহমেদের পাশে দাঁড়িয়েছিল, কিছু তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়ে গেল। কেউ বলছিল এসপি সাহেব মন জিতে নিয়েছেন, তো কেউ বলছিল নিয়ম ভেঙেছেন। ফাতিমা এসব দেখছিল এবং তার প্রথমবার মনে হল যে তার কাহিনী শুধু তার একার নয়। সে এখন সেই সমস্ত নারীদের কণ্ঠস্বর হয়ে উঠছিল যাদের সমাজ চুপ করিয়ে দিয়েছে। বন্ধুরা, এটাই সেই বাঁক যেখানে বেশিরভাগ লোক ভয় পেয়ে পিছিয়ে যায়। কিন্তু আহমেদ খান ঠিক করে ফেলেছিলেন যে যাই হোক, এখন আর অর্ধেক সত্য বাঁচবেন না। হয় সব কিছু যাবে, নয়তো এমন কিছু বদলাবে যা বছরের পর বছর মনে রাখা হবে। বন্ধুরা, যখন মানুষ কোনো লড়াইয়ে সব কিছু বাজি লাগিয়ে দেয়, তখন হার জিতের মানে বদলে যায়। লখনৌয়ে এখন এটা শুধু এসপি আহমেদ খানের চাকরি বা ফাতিমা খানের জীবনের প্রশ্ন ছিল না। এটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে মানবতা কি সত্যিই আইনের চেয়ে দুর্বল, নাকি আইনকে মানবতার জন্যই তৈরি করা হয়েছিল। মিডিয়া, সমাজ এবং সিস্টেমের নজর এক জায়গাতেই আটকে ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়েছিল এক মানুষ যে প্রথমবার নিজের পদের চেয়ে বেশি নিজের মনের কথা শুনেছে। বিভাগীয় তদন্ত কয়েক দিন ধরে চলল। প্রতিদিন আহমেদকে ডাকা হতো, প্রতিদিন একই প্রশ্ন দোহরানো হতো, প্রতিদিন নিয়মের বই খোলা হতো, কিন্তু আহমেদের উত্তর বদলায়নি। তিনি প্রতিবার শান্ত গলায় এটাই বলতেন, যদি কোনো ক্ষুধার্ত নারীকে ছাদ দেওয়া অপরাধ হয়, তবে আমি সেই অপরাধ বারবার করব। এই উত্তর সিস্টেমকে বিঁধছিল, কারণ সিস্টেম প্রশ্নের উত্তর চাইছিল, আত্মার আওয়াজ নয়। ওদিকে ফাতিমা প্রতি রাতে ভয়ের সাথে ঘুমাত যে সকালে কী নতুন তুফান আসবে।
তার মনে হতো যে তার উপস্থিতি আহমেদের জীবন ধ্বংস করে দেবে। এক রাতে ফাতিমা চুপচাপ গেস্ট হাউস থেকে বের হতে লাগল। সে ঠিক করে ফেলেছিল যে সে আবার রাস্তায় ফিরে যাবে, কিন্তু আহমেদকে বরবাদ হতে দেবে না। কিন্তু আহমেদের যেন এই ব্যাপারটা আগে থেকেই আন্দাজ ছিল। তিনি দরজাতেই তাকে আটকে দিলেন। প্রথমবার ফাতিমা হাউ হাউ করে কেঁদে ফেলল। সে বলল যে সে ক্লান্ত হয়ে গেছে। প্রতিদিন লজ্জা আর ভয়ের সাথে বাঁচতে বাঁচতে সে ভেতর থেকে মরে গেছে। আহমেদ সেই রাতে কোনো অফিসারের মতো উত্তর দিলেন না। তিনি শুধু এইটুকু বললেন, আজ যদি তুমি চলে যাও তবে আমি সত্যিই হেরে যাব। পরের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। পুলিশ সদর দপ্তরে এক বড় মিটিং রুম, বড় বড় আধিকারিক এবং ভারী নিস্তব্ধতা। আহমদকে জানানো হলো যে তার বদলি করা হতে পারে, তার পদোন্নতি আটকানো হতে পারে এবং কঠোর সতর্কবার্তা দেওয়া হবে। আহমদ বিনা দ্বিধায় বললেন যে তিনি সব শাস্তি মেনে নেবেন, কিন্তু ফাতিমাকে রাস্তায় ফিরতে দেবেন না। সেই মুহূর্তে ঘরে বসা অনেক অফিসার চুপ ছিলেন। হয়তো এই জন্য নয় যে তারা উত্তর পাননি, বরং এই জন্য যে তাদের নিজেদেরই অতীত মনে পড়ে গিয়েছিল। আর তারপর সেটা হলো যার আশা কেউ করেনি। বিভাগ আনুষ্ঠানিকভাবে এটা মেনে নিল যে আহমদ খান পদের অপব্যবহার করেননি, বরং একজন নাগরিক হিসেবে মানবিক কর্তব্য পালন করেছেন। ট্রান্সফার হলো, কিন্তু শাস্তির মতো নয়, বরং এক নতুন শুরুর মতো। এই সিদ্ধান্ত কাগজে ছোট ছিল, কিন্তু সমাজের জন্য অনেক বড় বার্তা ছিল। আহমদের বদলি লখনৌ থেকে হলো। লোক বলছিল এসপি সাহেব চেয়ার ছেড়ে দিলেন, কিন্তু সত্যি এটা ছিল যে তিনি চেয়ার ছাড়েননি, তিনি নিজের ভেতরে বসে থাকা নির্মম নীরবতা ছেড়ে দিয়েছিলেন। ফাতিমা এখনও ভীত ছিল, তার মনে হতো যে হয়তো এসব কিছুদিনের জন্য, কিন্তু আহমদ তাকে ভরসা দিলেন যে এই কাহিনী এখন অর্ধেক পথে থামবে না। আহমদ ফাতিমার জন্য কোনো লোক দেখানো ব্যবস্থা করলেন না, তিনি শুধু একটা ছোট বাসা নিলেন, সাধারণ, শান্ত এবং শ্রদ্ধায় ভরা। ফাতিমা অনেক বছর পর প্রথমবার দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার কাছে এই ঘর কোনো রাজপ্রাসাদের চেয়ে কম মনে হল না। ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করল। সে এখনও ভেঙেছিল, কিন্তু পুরোপুরি ছড়িয়ে যায়নি। সমাজও ধীরে ধীরে নিজের রং বদলাল। সেই লোকগুলোই যারা একসময় আঙুল তুলছিল, এখন বলতে লাগল, হয়তো এসপি সাহেব ঠিকই করেছেন। ফাতিমা এখন আর কারোর স্ত্রী বা তালাকপ্রাপ্তা নারী ছিল না। সে এক নারী ছিল যে বেঁচে ফিরেছিল। আহমেদ আর ফাতিমা আবার বিয়ে করেননি, কারণ এই কাহিনী বিয়ের ছিল না, এই কাহিনী সম্মানের ছিল, মানুষ হওয়ার ছিল। ফাতিমা একদিন আহমেদকে বলল, যদি সেদিন আপনি আমাকে চিনতে অস্বীকার করতেন তবে? আহমেদ উত্তর দিলেন, তবে আমি আজ জীবিত থেকেও মরে যেতাম। দুজনেই চুপ হয়ে গেলেন। সেই নীরবতায় কোনো ব্যথা ছিল না, শুধু প্রশান্তি ছিল। বন্ধুরা, এই কাহিনী কোনো সিনেমার মতো মিলনে শেষ হয় না। এই কাহিনী শেষ হয় এক সত্যের উপর, যে মানুষ যদি সময় থাকতে নিজের ভুল স্বীকার করে নেয়, তবে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দেয়। আর কখনো কখনো মানবতাকে জেতানোর জন্য কাউকে হারতেও হয়। লখনৌয়ের সেই রাস্তায় আজও মানুষ খাবার বিতরণ করে। তফাৎ শুধু এইটুকু যে এখন মানুষ জেনে গেছে যে খাকি ইউনিফর্মের ভেতরেও একটা হৃৎপিণ্ড ধড়ক ধড়ক করে। আর কোথাও না কোথাও কোনো কোনায় ফাতিমা খানের মতো নারীরা আজও আছে, শুধু অপেক্ষায় যে কেউ তাদের মানুষ ভেবে ডাক দিক। বন্ধুরা, যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে থাকে, তবে মনে রাখবেন, মানবতা কখনো হারে না, শুধু কখনো কখনো দেরিতে যেতে। বন্ধুরা, এখন আপনারা কি বলতে চান? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি এই কাহিনী আপনার হৃদয়ে দাগ কেটে থাকে, তবে এটি অবশ্যই শেয়ার করুন। আবার দেখা হবে আরও এক সত্য ও ব্যথায় ভরা কাহিনীর সাথে।